আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। তোদের আগেই বলেছিলাম বেশি বাড়াবাড়ি না করতে। কোন হিসাবে বাইরের ছেলেদের কাজে লাগাস? তোদের জন্য আমাদের কোনো খবর লিক হলে বস কিন্তু একটাকেও ছাড়বে না। কিন্তু বস, আমরা কি করতাম কন? সেই দিন যখন কয়েকটা মাইয়ারে গাড়িত কইরা নিমু, তখনই কোনতে দুইটা মাইয়া আইয়া পড়ে আমাগো রাস্তানায়। একটা বিয়েত্তা আর একটা পিচ্চি আছিন। হেরা আমাগোর ব্যাপারে যাই না ফেলছিন দেখা আটকায় রাখছিলাম। তো ভালোই হয়েছে, মেয়ে দুইটা বাড়তি পাইছোস। তাহলে আবার ছেলেদের কেন কাজে লাগালি? বস, এইবার তো বিগ বসে বেশি মাইয়া সাপ্লাই দিতে কইছে। আমরা এখানতে সব মাইয়া ধরলে তো পুলিশেগোর চোখে পইরা যামু। আবার আমরা এক সময় তো কয়েক জায়গায় থাকতে পারুম না। তাই পোলা দুইটারে এমন অফার দিছি, বউ বইনরে বাঁচাইতে যখন তারা মাইয়া ধইরা আইনা দিব, তখন মাইয়াডিরে নিয়া পোলা দুইটারে শেষ কইরা দিব। এক্কেবারে ল্যাটা চুকে যাইব। রহিমের কথা শুনে বস কোচের লোকটা একটু থামে, ভেবেচিন্তে বলে, প্ল্যান তো ভালোই করছিলি, তবে ছেলেগুলা কোথায়? আমাদের কিন্তু কালকের পরদিনই সাপ্লাই দিতে হবে। বস কিন্তু লেট কিছু পছন্দ করেন না। বস, একটা পোলা তো নিজের কাম সাইরাই ফেলছে। বেশ সুন্দরী একখান মাইয়ারে পটাই আনছে। পোলাডারেও ধইরা রাখছি, তয় আর একটা পোলায় এখনো খবর দিছে না। ওই ছেলে যদি পুলিশে জানায় দেয় তখন কি করবি? পাইতো না বস, ওরে তো খালি বইনের লোকে কথা কয়েছি, তয় ও ঠিকানা জানে না। আর কিছু কইতে গেলে বইনরে আর পাইতো না। বইনের জানের মায়া তো আছেই না। দেখ, তোরা কি করবি আমি কিছুই জানি না। খালি সময় মতো সব মেয়ে না পাইলে মনে কর তোর কবর খোঁড়া হয়ে গেছে, মরার জন্য প্রস্তুত থাকিস। রহিম ভয়ে শুকনো ঢুক গেলে তারপর ফোন বের করে সাম্যর নাম্বারে কল দেয়। তবে সাম্যর নাম্বার বন্ধ দেখায়। রহিমের একটু ভয় লাগতে শুরু করে। শেষে নিজের অতিরিক্ত পাকনামিল ফলে নিজের বিপদ নিজে ডেকে আনল না তো। রাতে পিয়াস ফিরতে ফিরতে প্রায় 12টা বেজে যায়। প্রিয়া ততক্ষণে বসে থাকতে থাকতে ঝিমুচ্ছিল। এমনি সারাদিন পিয়াস বাসায় না থাকলে সে দুপুরে খাবারের পর একটু ঘুমায়। তবে আজকে তুবার ব্যাপারটা নিয়ে টেনশন করতে করতে আর ঘুম আসেনি। সারা বিকেল তুবার সাথেই কথা বলেছে, মেয়েটাকে এসব নিয়ে ভাবতে মানা করেছে। প্রিয়ার মতে যেহেতু সম্পর্ক বেশি দিনের ছিল না, তাই তুবা পারবে সহজেই যে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে বেরিয়ে আসতে। তবে তুবা বোনের কথা সব শুনলেও নিজেকে সহজে মানিয়ে নিতে পারছে না। বারবার সাম্যর কথাগুলোই মনে পড়ছে। ছেলেকে কিভাবে পারল তাকে ঠকাতে? কিছুদিনের ব্যবধানে ভালো মানুষই থেকে তার কদর্য রূপ প্রকাশ পেয়ে গেল। কিভাবে পারল বোনের কথা বলে তার সাথে এমন নোংরামু করতে? তবে নিজের ছোট বোনের কথা বলার সময় সাম্যর চেহারা এক্সপ্রেশন দেখে তুবার মোটেও মনে হয়নি সে মিথ্যে বলেছে। কেউ মিথ্যে বললে এতটা কষ্ট পেত না। সাম্যর চোখ দুটো দেখে মনে হচ্ছিল সে যা বলেছে সবই সত্যি বলেছে। বোনের কথা বলার সময় তার চোখ দুটো ছলছল করছিল। তবে যখনই তুবার মনে পড়ে সাম্য কেন তার সাথে বেইমানি করেছে, তখনই তার হৃদয়টা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। অপরদিকে প্রিয়া তুবার কথাই ভাবতে থাকে। হয়তো সম্পর্ক বেশি দিনের ছিল না, তবে তুবার বয়সী মেয়েরা হয় বড্ড আবেগী। যেখানে প্রিয়া তুবার বড় হয়েও অল্পতে ইমোশনাল হয়ে যায়, সেখানে তার বোন কতটা শক্ত থাকতে পারবে তা তার জানাই আছে। তুবা নিজেকে যতটা শক্ত দেখাক না কেন, দিন শেষে সে নিজেও একটা মেয়ে। নয়তো তার মতো মেয়ের কখনো প্রেম ঘটিত বিষয়ে পিছলে পড়ার কোনো কথাই ছিল না। সারাটা দিন তুবার কথা ভেবেই প্রিয়ার দিন কেটে যায়। রাতে 12টার দিকে পিয়াস বাসায় ফিরলে বরাবরের মতো প্রিয়া যতটা সম্ভব তাকে সেবা করে। পিয়াস গোসল করে আসলে প্রিয়া খাবার বেড়ে দেয়। এতদিন সে রাতের খাবারের সময় পিয়াসের আসার অপেক্ষা করত। স্বামী আসলে একসাথে রাতের খাবার খেত। এটা নিয়ে পিয়াস তাকে বকাও শুনিয়েছে। তাকে বারবার বলেছে খিদে পেলে খেয়ে নিতে, তার জন্য অপেক্ষা করতে হবে না। তবু প্রিয়া কথা শোনেনি। তবে আজকে সে অপেক্ষা করতে পারেনি। পিয়াসের আসতে দেরি হওয়ায় আর নিজের প্রচণ্ড খিদে পাওয়ায় সে আগেই খেয়ে নিয়েছে। প্রতিদিনকার মতো সধববশত পিয়াস বলে, তুমি বসে আছো কেন? নিজের জন্য খাবার বাড়ছ না কেন? প্রিয়া একটু মন খারাপ করে বলে, আমার না আজ প্রচুর খিদে পেয়ে গিয়েছিল, আর আপনিও আসতে দেরি করছিলেন, তাই আমি আগেই খেয়ে ফেলেছি। পিয়াস মাথা তুলে তার দিকে তাকায়, তারপর মুচকি হেসে বলে, এতদিনে একটা কাজের কাজ করেছ। তোমায় তো আমি আগেই খেতে বলি। দরকার পড়লে আমি খাওয়ার সময় আবার কয়েক লোকমা খাবে। তোমায় তো খেতে না করিনি একবারও। সাথে সাথে প্রিয়া টেবিলের ওপাশ থেকে চেয়ার টেনে এনে পিয়াসের পাশে বসে। তারপর কোনো কথা ছাড়াই মুখ খুলে হাঁ করে বসে থাকে। পিয়াস প্রথমে একটু হকচকিয়ে গেলেও পরেই বুঝে যায় প্রিয়ার এমন করার কারণ। তাই সে হেসে নিজের প্লেট থেকে এক লোকমা তুলে প্রিয়ার মুখে দিয়ে দেয়। প্রিয়া এভাবেই পিয়াসের কাছ থেকে খাবার নিয়ে মনের আনন্দে খেতে থাকে। পিয়াস তাকে একবার দিচ্ছে, আবার নিজেও খাচ্ছে। এভাবে প্রিয়ার মুখে আবার লোকমা দেওয়ার সময় এক পর্যায়ে প্রিয়া তার আঙুলে কামড় মেরে বসে।
আচমকা কামড় খাওয়ায় পিয়াস ব্যথায় মৃদু চিল্লিয়ে ওঠে। তা দেখে প্রিয়া হেসে ওঠে, আর প্রিয়ার এমন বাচ্চামো দেখে পিয়াসও হেসে ফেলে। একটু খুনসুনি পর প্রিয়া টেবিল গুছিয়ে রুমে যায়। পিয়াস তখন ফোনে কারো সাথে তার নেক্সট অপারেশন সম্পর্কে কথা বলছিল। প্রিয়া চুপচাপ পাশে বসে সেসব শুনছিল। পিয়াসের মুখে নারী পাচার, পাহাড়ি এলাকা, বর্ডার এলাকা এসব শুনে প্রিয়ার সাম্যর কথাটাই মনে পড়ে। তার হঠাৎ মনে হয়, সাম্য ছেলেটাও কি তবে এসবের সাথে যুক্ত? এটা নিয়ে পিয়াসের সাথে কথা বলা উচিত। পিয়াস কথা শেষ করে ফোন রাখতেই প্রিয়া বলে, শুনুন, একটা গুরুত্বপূর্ণ কথা আছে। পরে বলবে, আগে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। কিন্তু আমারটা গুরুত্বপূর্ণ কথা, আর আমারটা তার চেয়েও গুরুত্বপূর্ণ কাজ। প্রিয়া কিছু বুঝে ওঠার আগেই পিয়াসটাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। প্রিয়ার সারা মুখে পরপর ঠোঁট ছুঁইয়ে দিয়ে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। তারপর তার কানের কাছে মুখে গিয়ে নিয়ে বলে, আর কতদিন অপেক্ষা করাবে? আমার প্রতি তোমার মায়া হয় না? এভাবেই কি বছর পার করে দেওয়ার ভন্দি আটছ? কত মাস হলো আমাদের বিয়ের, আর তুমি এসেছো আমার কাছে সপ্তাহ পার হয়ে গেছে। আরও অপেক্ষা করাতে চাও? প্রিয়া পিয়াসের বুকের মাঝে গুটিয়ে শুয়ে থাকে। পিয়াসের কথাগুলো তার বুকের মাঝে কম্পন ধরিয়ে দিচ্ছে। সে পিয়াসের পরনের টি শার্ট খামচে ধরে চুপচাপ শুয়ে থাকে। এতে যেন পিয়াস প্রিয়ার মনের কথা বুঝে ফেলে। মুচকি হেসে প্রিয়ার ঠোঁটে একটা গাঢ় চুমু এঁকে তাকে নিজের সাথে জড়িয়ে নেয়। সকাল সকাল প্রিয়া উঠে ফ্রেশ হয়ে চুলায় চা বসায়। এখানে এসে সে চা খাওয়া শিখেছে। তাদের পাশের বাসার একজন মেজরের সহধর্মিনীর সাথে তার পরিচয় হয়েছে। মহিলাটা বড্ড মিশুকে। যদিও প্রিয়া প্রথম প্রথম একটু সংকোচ করেছিল, তবে সহজেই মিশে গেছে তারা। পিয়াসকে এই বিষয়ে জানিয়েছে সে। পাশের বাসার মেজরকে পিয়াস চেনে, তাই ওনার ওয়াইফের সাথে মিশতে প্রিয়াকে বাধা দেয়নি। সারাদিন ঘরে বসে থাকার চেয়ে অন্য কারো সাথে একটু কথাবার্তা বললেও মন হালকা থাকবে। সেই মেজরের ওয়াইফের থেকেই প্রিয়া চা খাওয়া শিখেছে। এখন সে প্রতিদিন ঘুম থেকে উঠে আর সন্ধ্যায় একবার করে চা খাবে। এটা তার অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। সে ভেজা চুলগুলো গামছায় মুড়িয়ে রান্নাঘরে গিয়ে চা বসায়। ফুরফুরে মেজাজে সে রান্নাঘরের জানলা দিয়ে বাহিরে তাকিয়ে এখানের জানলা থেকেও বাহিরের প্রকৃতি দেখতে প্রিয়ার বেশ ভালো লাগে। সে গুনগুন করে গান গাইতে গাইতে বাহিরের প্রকৃতি দেখছিল, তখনই পেছন থেকে একজোড়া হাত তার কোমর পেঁচিয়ে ধরে। প্রিয়া চমকে ওঠে, বুঝতে পারে এই হাতের মালিক পিয়াস ছাড়া আর কেউ নয়। পিয়াস তাকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে মাথা হেলে দেয়। প্রিয়া তার পেটের ওপর রাখা পিয়াসের হাত জোড়ায় হাত রাখলে পিয়াস ঘুম ঘুম কণ্ঠে বলে, এত তাড়াতাড়ি উঠে পড়লে কেন? তোমায় কাছে না পেয়ে আমার ঘুমটাও ভেঙে গেল। প্রিয়া মৃদু স্বরে বলে, ঘুম ভেঙে গিয়েছে আমার। আপনি উঠলেন কেন? আমি ডাকতাম আপনাকে। কি বানাচ্ছ? চা বানাচ্ছি। খাবেন নাকি আমার ঘুমাতে যাবেন? পিয়াজ তার ঘাড়ে মুখ গুজে হালকা চুমু দিতে থাকে। প্রিয়া শিউরে উঠে পিয়াজের হাত শক্ত করে ধরে ফেলে। পিয়াজ তাকে ঘুরিয়ে নিজের মুখোমুখি করে বলে, আমি চা খাই না। তুমি বলেছিলে বলেই চা পাতা এনেছিলাম, নয়তো এসব আমার পছন্দ না। চা, সিগারেট এসবে আমার কোনো আসক্তি নেই। সিগারেটের কথা মনে পড়তেই প্রিয়ার মনে পড়ে রিদানের কথা। গতকাল তো মা ফোন করে রিদান আর ইরিনের ব্যাপারে কথা বললেন। এটা তো পিয়াসকে জানানো উচিত। তার আগে তুবার ব্যাপারটা জানাতে হবে। প্রিয়া বলতেই যাবে, তখনই চায়ের পানি উথলে উঠে। প্রিয়া তাড়াতাড়ি করে পিয়াসকে সরিয়ে আগে চুলা বন্ধ করে। তারপর কাপে চা ঢালতে ঢালতে বলে, আর ঘুমাতে হবে না আপনাকে। যান, ফ্রেশ হয়ে আসুন, আমার আপনার সাথে কথা আছে। গতরাতে তো বলতে দিলেন না। পেছন থেকে পিয়াস মুচকি হেসে বলে, বলতে দিইনি, কারণ আমার যে গুরুত্বপূর্ণ কাজ ছিল। আপনার গুরুত্বপূর্ণ কাজ? প্রিয়া কথা শেষ না করে থেমে যায়। পিছু তাকিয়ে দেখে পিয়াসের মুখে হাসি লেগে আছে। প্রিয়া লজ্জা পেয়ে নিজের কাজ করতে থাকে। পিয়াস আর ডিস্টার্ব না করে মুখে মুচকি হাসি রেখে রুমে চলে আসে। সে ফ্রেশ হয়ে বের হয়ে দেখে প্রিয়া এখনও চা খাচ্ছে বসে বসে। সে বের হয়ে প্রিয়ার পাশে বসে। প্রিয়া তার দিকে একবার তাকিয়ে ভেজা চুল দেখে পাশ থেকে তোয়ালে নিয়ে মাথা মুছে দিতে থাকে। এই সুযোগে পিয়াস তাকে জড়িয়ে ধরে নেয়। প্রিয়া ছটফট করে সরে যেতে নিলেও সে ছাড়ে না। তাই প্রিয়া বাধ্য হয়ে বলে, আগে কথাটা তো বলতে দেন, অনেক গুরুত্বপূর্ণ কথা। পিয়াস এক টানে তাকে কোলে বসিয়ে ঘাড়ে মুখ গুজে বলে, বলো তোমার গুরুত্বপূর্ণ কথা, আমি শুনছি। পিয়াস তার কথার দিকে মোটেও মনোযোগী নয়, তাই প্রিয়া পিয়াসকে মনোযোগ আকর্ষণ করতে বলে, এটা বোধহয় আপনাদের এইবারের অপারেশনে কাজে দেবে। আমি একটা উড়ো খবর পেয়েছি, আপনার কাজে সাহায্য করবে এটা। পিয়াস সজাগ হয়ে যায় যেন। সে সিরিয়াস হয়ে মাথা তুলে প্রিয়ার দিকে তাকায়। প্রিয়ার কোমর জড়িয়ে ধরে বসিয়ে রেখে বলে, তুমি আমার কাজের সম্পর্কে সাহায্য করবে কিভাবে? কিসের নিউজ পেয়েছো তুমি? এতক্ষণে পিয়াসকে সিরিয়াস হতে দেখে প্রিয়া হাফ ছেড়ে বাঁচে। তারপর একে একে তুবার সাথে ঘটা সম্পূর্ণ কাহিনী সম্পর্কে জানায়। পিয়াস মনোযোগ দিয়ে সবটা শুনে বলে, তুবাকে এখানকার কথাই বলেছে ছেলেটা? আদৌ সব সত্যি বলেছে তো? আমার তো সন্দেহ হচ্ছে।
বোনকে বাঁচানোর জন্য ডিল করলো, আবার তুবাকে হাতের কাছে পেয়েও ছেড়ে দিল। নাটকীয় কাহিনী নয় কি এটা? প্রিয়া একটু মুখ ফুলিয়ে বলে, দেখুন, নাটকীয় হোক বা সত্যি, আমার তুবা আমায় মিথ্যে বলেনি। আমি ওকে চিনি, ও এসব সিরিয়াস বিষয় নিয়ে ফাজলামো করার মেয়ে না। তাছাড়া ও সত্যিই ছেলেটাকে ভালোবাসত। আমি যখন অসুস্থ ছিলাম, আপনি ছুটিতে বাসায় গেলেন, তখন থেকে তুবার সাথে পরিচয়। আর আপনি তো বলেছিলেন তখন থেকেই এসব মিসিং কেস ছিল, বলেননি আপনি? পিয়াজ একটু ভেবে বলে, তখনই আমরা খবর পেয়েছিলাম এসবের, তবে সেদিন থেকে মাঝে প্রায় 2 মাসের মতো সময় পেরিয়েছে। এতদিনের মাঝে তার বোনকে পাচ্ছে না, এসব নিয়ে পুলিশে জানালো না। এটা অবাক বিষয় নয় কি প্রিয়া? তোমার কাছে বিষয়টা খাপছাড়া লাগছে না? প্রিয়া এখন চুপ হয়ে যায়। সে অনমনে ভাবতে থাকে এসব। তুবা তাকে বলেছিল ছেলেটাকে প্রথম সে সেবারই দেখেছিল, তবে তাদের রিলেশন কতদিনের তা তো প্রিয়ার জানা নেই। এসব নিয়ে কথা বলারও সময় হয়নি তার। তাড়াহুড়ো এখানে চলে আসায় তুবার সাথে বিস্তারিত কথা বলতে পারেনি। প্রিয়াকে এভাবে চুপ হয়ে যেতে দেখে পিয়াজ তার কোমরে মৃদু চিমটি কাটে। প্রিয়া লাফিয়ে উঠলে বলে, কোন ভাবনায় ডুবে গেলে? প্রিয়া নিজের কোমরে একটু হাত বুলিয়ে বলে, শুনুন, কিছু তো কাহিনী আছেই এর মাঝে। আমি বিস্তারিত তুবার সাথে কথা বলে জানাবো আপনাকে। আমি চাইলে নিজেও এই বিষয়ে তুবার সাথে কথা বলতে পারি। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। আপনি নিজেই ওর কাছ থেকে ছেলেটার ব্যাপারে জানবেন। আপনাদের তো অনেক সোর্স আছে, সহজেই ছেলেটার খবর বের করে ফেলতে পারবেন। ওকে ম্যাডাম, তা আজকে সকালে কি বানাবেন? কালকের মতো রুটি বানাতে যাবেন না প্লিজ। অত শক্ত রুটি আমি আমার এই জন্মে খাইনি। প্রিয়া মুখ ফুলিয়ে বলে, কিন্তু আমি তো আম্মুকে এভাবেই রুটির ডো বানাতে দেখি। আমি হয়তো পানি একটু বেশি দিয়ে দিয়েছিলাম, তবে শক্ত হলো কেন? কারণ তুমি ঠান্ডা পানিতে করেছিলে। গরম পানি ব্যবহার করলে রুটি নরম হতো। পিয়াজ যতটুকু জানে তাকে রান্নার কিছু খুঁটিনাটি টিপস দেয়। প্রিয়া সব জেনে রাখে। তারপর সে রান্নার জন্য চলে যায়, আর পিয়াজ তখন ফোন করে তার স্যারের সাথে কথা বলে। তার স্যারও জানায় আপাতত ছেলেটার খবর নিতে। তিনি বলেন, পিয়াজ, কথায় আছে যা রটে তা কিছু তো বটে, তাই আপাতত ছেলেটার খোঁজ নেওয়ার চেষ্টা করো। ছেলেটা ভুক্তভোগী হলেও আমরা তথ্য পাবো, আবার না হলেও কিছু না কিছু তথ্য পাবই। হয়তো ছেলেটাও হিউম্যান ট্রাফিকিংয়ের সাথে যুক্ত, আমরা কাউকেই সন্দেহের বাইরে রাখতে পারি না। এখন আমরা যতটুকু তথ্য পাবো ততটুকুই আমাদের উপকারে আসবে। আর শোনো পিয়াস, যেহেতু তোমার এক ফ্যামিলি মেম্বার এসবের সাথে জড়িয়ে পড়েছে, তাই সবাইকে সাবধানে থাকতে হবে। বিশেষ করে সেই সাম্য ছেলেটার খোঁজ পাওয়ার আগে পর্যন্ত সাবধানে থাকতে হবে। জি স্যার, আমি সকল খবর নিয়ে জানাচ্ছি। পিয়াজ কথা শেষ করে রান্নাঘরে যায়। প্রিয়া তখন গরমে ঘেমে রান্না করছে। পিয়াজ কিছুক্ষণ সাহায্য করার নাম করে প্রিয়াকে জ্বালায়। প্রিয়ার ওড়নার এক অংশ নিয়ে তার ঘামে ভেজা ঘাড় গলা মুছে দেয়, আবার পেছন থেকে জড়িয়ে ধরে গলায় ঘাড়ে চুমু খায়। কাজের মাঝে ডিস্টার্ব করায় প্রিয়া সেসবে তিক্ত বিরক্ত হয়ে চিৎকার করে, আর পিয়াজ সেসব উপভোগ করতে করতে তার কাজ চালিয়ে যায়। প্রিয়ার এমন রেগে উঠে চিৎকার করাও তার কাছে মধুর সুরের মতো লাগছে। সকালের খাবারের সময় প্রিয়া পিয়াজকে বলে, আচ্ছা, আপনার বিয়ের খবর কি সবাই জানে? জানিয়ে দিয়েছেন আপনি বিবাহিত? জানালেই খুশি হবে নাকি জানাইনি বললে খুশি হবে? জানালেই খুশি হব। এমনও তো হতে পারে আপনাদের কোনো মেয়ে সদস্য আপনাকে পছন্দ করে, তাই বিবাহিত জানিয়ে দিলেই খুশি হব। বাহ, জেলাস! একসময় যাকে বিয়েই করতে চাওনি, আজ তার জন্যই জেলাস হয়ে যাচ্ছ? ওসব তো অতীত, বর্তমানে আপনি আমার স্বামী, জেলাস তো হবই। পিয়াজ হেসে ফেলে, তারপর হঠাৎই দুষ্টুমি করে বলে ওঠে, বুঝলে, কিছুদিন ধরে অনেক স্ট্রেস যাচ্ছিল, এনার্জি লেভেল যেন ডাউন হয়ে যাচ্ছিল, তবে গত রাতের পর থেকে আপাতত এনার্জি ফিরে পেলাম। আশা করি এখন বেশ স্বস্তিতে কাজ করতে পারবো। প্রিয়া লজ্জায় পড়ে যায়। সে কোনো উত্তর না দিয়ে মাথা নামিয়ে খেতে থাকে। তাকে লজ্জা পেতে দেখে পিয়াজ হেসে ফেলে, তারপর মনে মনে বলে, এখন যে তোমায় বাড়ি ফিরতে হবে প্রিয়া, তোমায় এভাবে বাসায় একা রেখে আমি বাইরে শান্তিতে কাজ করতে পারবো না। তবে আমার কাছে যে দুটোই খুবই গুরুত্বপূর্ণ, তোমাকেই সেফ রাখা আমার দায়িত্ব, তেমনি আমার চাকরিও আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে বাড়ি পাঠিয়ে দিতে পারলেই আমি এখানে স্বস্তিতে নিজের কাজ সম্পন্ন করতে পারবো। একটা রাস্তার মোড়ে সাম্য বসে আছে। তার মস্তিষ্ক জুড়ে শুধু তুবাই ভেসে আসছে। মেয়েটাকে এভাবে ঠকানোই সাম্য নিজেও স্বস্তি পাচ্ছে না। বারবার তুবার কান্না ভেজা মুখটাই নিজের চোখের সামনে ভেসে উঠছে। অনেকে বলে প্রেমে পড়তে অনেক দিন বা অনেক বছর লাগে না, কয়েকটা মিনিটই যথেষ্ট কারোর প্রেমে পড়ার জন্য। তবে তার ক্ষেত্রে তেমনটা ঘটেনি। সে তো প্রেমে পড়েছে ধীরে ধীরে, ঠকানোর উদ্দেশ্যে গিয়ে ভালোবেসে ফিরে এসেছে। তাই তো পারেনি বোনের দোহাই দিয়ে তুবার ক্ষতি করতে। নিজেই এখন সর্বোচ্চ চেষ্টা করবে বোনকে বিপদ থেকে বাঁচিয়ে আনতে, আর না পারলে বোনের সাথে নিজেও নিঃশেষ হয়ে যাবে। সামনে তুবার কান্না ভেজা মুখটা স্মরণ করে অনমনে বলে উঠে,
ভালো তো আমিও বেসেছিলাম তুবা, হয়তো আমার জীবনে এমন কোনো পাপ করেছিলাম যার কারণে আজ আমি সর্বহারা হয়ে গেলাম। ভাগ্যে থাকলে আমাদের হয়তো আবারও দেখা হবে, তখন তুমি থাকবে সুখী সংসারে আর আমি পথহারা পাগলের বেশে। পিয়াস প্রিয়ার থেকে নাম্বার নিয়ে তুবাকে ফোন করে। অচেনা নাম্বার দেখে তুবা ভাবে হয়তো সাম্য কল করেছে তাকে। এক মুহূর্তের জন্য সে আশার আলো খুঁজে পায়। পরেই মনে পড়ে সাম্যর উদ্দেশ্য ঠিক ছিল না, সে তাকে ভালোবাসেনি, তাকে ঠকিয়েছে। তাই সে ফোন রিসিভ না করে কেটে দেয়। ফোন কেটে যেতেই পিয়াস আবারও কল দিয়েছিল, তুবা ধরেনি। বেচারা পিয়াস দীর্ঘশ্বাস ফেলে। তুবা এভাবে ফোন রিসিভ না করায় প্রিয়া মিটিমিটি হাসছিল। তাকে দেখে পিয়াস বলে, তোমার বোন আসলেই কোনো সাধারণ মেয়ে না, চালাকও বলতে পারি না আবার বোকাও বলতে পারি না। তোমার বোনকে চেনা দেয়। দাও তোমার ফোন দাও, বোনের নাম্বার দেখলে নিশ্চয়ই কল রিসিভ করবে। প্রিয়া হেসে নিজের নাম্বার থেকে তুবাকে কল করে, আর তখন সাথে সাথেই তুবা রিসিভ করে। প্রিয়া বলে, তোর দুলাবাই ফোন করছিল, নে তোর সাথে কথা বলবে। তুবা না করতেই যাবে, প্রিয়া তখনই পিয়াসের কাছে ফোন ধরিয়ে দেয়। পিয়াস তুবার সাথে সাম্যর ব্যাপারে কথা বলে। তুবার প্রথমে একটু সংকোচ হচ্ছিল এসব নিয়ে কথা বলতে, তবে পিয়াসের বড় ভাইয়ের মতো কথা শুনে তুবা সব বলে দেয়। সাম্যর ব্যাপারে যতটুকু জানে সবটুকুই তুবা জানিয়ে দেয়। তখনই জানা যায় সাম্যর সাথে তুবার রিলেশন বেশি দিনের নয়, কথাবার্তা মাসখানেকের মতোই হয়েছে। তবে এর মাঝে সাম্য কয়েকদিন উদাও ছিল, কোনো খোঁজ খবর ছিল না। তবে সাম্যর ফেরার পর হঠাৎই তুবাকে প্রপোজ করে বসে। আর তুবা যেহেতু আগে থেকেই সাম্যর প্রতি দুর্বল হয়ে পড়েছিল, তাই সহজেই অ্যাকসেপ্ট করে নেয়। রিলেশন শুরু হওয়ার পর থেকে তাদের কথাবার্তা চলতে থাকে। তবে কখনো তুবা বুঝতেই পারেনি সাম্যর আসল উদ্দেশ্য। প্রিয়া চলে আসার পর তারা দেখা করেছিল। প্রথম দেখা করার দিন সব ঠিক থাকলেও শেষবারের সময় তুবা সব জেনে যায়। পিয়াস তুবাকে প্রশ্ন করে, সাম্য থাকে কোথায়, ওর বাসা কোথায়? জানি না ভাইয়া, আমি প্রথম যেদিন ওকে আমাদের এলাকায় দেখেছিলাম ভেবেছিলাম এখানেই বাসা, তবে সে এখানে তার এক বন্ধুর সাথে দেখা করতে এসেছিলে। আসল বাসার ঠিকানা জানি না। সাম্যর নাম্বারটা আমায় দিও, আর এর মধ্যে ছেলেটা কোনো যোগাযোগ করার চেষ্টা করলে আমায় জানাবে। তুবার সাথে কথা বলে পিয়াস সাম্যর নাম্বারটা একটা অফিসারের কাছে পাঠিয়ে দেয়, ছেলেটার বর্তমান লোকেশন জানার জন্য। সাম্যকে পেলে অনেক কিছুই জানা যাবে, না জানা গেলেও ছেলেটাকে কাজে লাগিয়ে নিজেদের কাজ সফল করা যাবে। সব কাজ শেষ করে পিয়াস প্রিয়াকে জানায়, আজকে আমি কাজ থেকে ছুটি নিয়েছি, তোমাকে আগে জানানো হয়নি। প্রিয়ার চোখ মুখে উচ্ছ্বাস ফুটে ওঠে। সে খুশি হয়ে বলে, তাহলে আজ সারাদিন আপনি আমার সাথে বাসায় থাকবেন? বাসায় থেকে কি করব, আবারও কিছু মিছু করতে চাও নাকি? বেশ স্ট্রং তো তুমি। প্রিয়া লজ্জায় লাল হয়ে যায়। সে মুখ ঘুরিয়ে মিনমিন করে বলে ওঠে, আপনি অনেক অসভ্য হয়ে গেছেন। আমি অসভ্য? রাতের কথাগুলো আর উচ্চারণ করলাম না। প্রিয়া লজ্জাতে উঠে চলে যেতে নেয়। পিয়াস পেছন থেকে তার হাত ধরে আটকে তাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে ঘাড়ে থুতনি চেপে কোমর পেঁচিয়ে হেসে বলে, ঠিক আছে, আর মজা করলাম না। একটু নরম কণ্ঠে বলে, আজকে তোমায় ঘুরতে নিয়ে যাব। আমার কাছে এসেছো অনেক দিন হলো, পরে তো বলবে এখানে শুধু বোরিং লাগে, একটু ঘুরিয়ে আনা তো আমার দায়িত্ব। প্রিয়ার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে যায়। সে পিছু ঘুরে পিয়াসের মুখোমুখি হয়ে বলে, সত্যিই ঘুরতে নিয়ে যাবেন? কোথায় যাব আমরা? কাছে পিঠে কোথাও। দিনকাল ভালো না, বেশি দূরে যাওয়া ঠিক হবে না। প্রিয়া খুশি হয়ে হঠাৎই পিয়াসের গালে চুমু দিয়ে দেয়। তারপর খুশি হয়ে বলে, এই জন্যই আমি আপনাকে এতটা ভালোবাসি, আপনি সত্যি অনেক ভালো। পিয়াস একটু থমকে যায়, পরক্ষণেই মুখে হাসি ফুটিয়ে বলে, আমিও অনেক ভালোবাসি তোমায়, তোমার থেকে একটু বেশিই ভালোবাসি। না, আমি বেশি ভালোবাসি। তাহলে প্রমাণ দেখাও। কিভাবে প্রমাণ দেখাবে বুঝতে না পেরে প্রিয়া বলে, আপনি যে বেশি ভালোবাসেন বললেন, সেটার প্রমাণ দেখান। পিয়ার সাথে সাথেই তার ওষ্ঠে ওষ্ঠ মিলিয়ে দেয়। প্রিয়ার চোখ বড় বড় হয়ে যায়। কিছুক্ষণ পর পিয়াস তাকে ছেড়ে বলে, এবার তুমি প্রমাণ করে দাও তোমার ভালোবাসা। প্রিয়া পিয়াসকে দুহাতে জড়িয়ে ধরে বুকে মুখ গুজে ফেলে। লজ্জায় তার গাল কান গরম হয়ে গেছে। সে মিনমিন করে উত্তর দেয়, আপনি সব সময় খালি সুযোগ খোঁজেন, আপনি ভালো না, আমি ভালোবাসি না আপনাকে। পিয়াস জোরে হেসে ফেলে। দুই হাতে প্রিয়ার মুখ তুলে এলোমেলো চুলগুলো হাত দিয়ে গুছিয়ে দিতে থাকে। নরম সুরে বলে, আজকে শাড়ি পরবে একটা, বিয়ের দিন শুধু তোমায় শাড়ি পরা দেখেছিলাম, আর ইরি নিমনের জন্মদিনে তো কাছে থেকে দেখতে পারলাম না, আজ তোমায় মন ভরে দেখতে চাই, পরবে না? প্রিয়া ওপর নিচ মাথা নাড়ায়। সে তার স্বামীর কথা রাখবে। তারপর মলিন মুখে বলে, আমি শাড়ি পরতে জানি না।
আমি পড়িয়ে দেব। আপনি পারেন পড়াতে? কোথায় শিখলেন? প্রিয়ার চোখ ছোট ছোট করে প্রশ্ন করতে দেখে পিয়াস হেসে বলে, মনে আছেই কিনা, তবে চেষ্টা করতে তো দোষ নেই। ইরিন যখন অনেক ছোট ছিল তখন আম্মুর ওড়না এনে আমায় ধরিয়ে দিয়ে বলতো ওকে পরিয়ে দিতে। আমিও শাড়ির মতো করে পরিয়ে দিতাম। মাঝে মাঝে তো ইমনকেও শাড়ি পরিয়ে ছবি তুলতাম আমি। বেচারা ছোট বলে প্রতিবাদ করতে পারত না। এখনও আমার কাছে ছবি আছে ওদের। আগের কথা তুললেই ইমন এখন গাল ফুলিয়ে বসে থাকে। প্রিয়া মাঝে মাঝেই পিয়াসের কাছ থেকে তাদের অতীতের বিষয়ে জানতে চায়। পিয়াসও সময় পেলে টুকটাক জানায় তাকে। তাদের অতীত জীবন তো ততটাও সুখের ছিল না, অনেক কষ্ট করেছে তারা। তার শ্বশুরের মৃত্যুর পর শাশুড়িমা অনেক কষ্টে তাদের লালন পালন করেছেন। নানার বাড়ি থেকেই পিয়াস পড়াশোনা করেছে। তারপর তার চাকরি হওয়ার বছর 3 পরে নানা মারা যান। তারপরই বাবার জমানো টাকা আর নিজের পরিশ্রমে তারা বাড়ি করে পার্মানেন্ট থাকা শুরু করেছে। ওসব কথা বলতে গেলে পিয়াসের মন খারাপ হয়ে যায়, তাই প্রিয়া সহজেই সেসব জানতে চায় না। তবে পিয়াস নিজেই তার ভাই বোন মায়ের সাথে কাটানো ঘটনাগুলো নিজের আনন্দেই প্রিয়ার সাথে শেয়ার করে। ছোট থেকে ইরিন কিভাবে করে ইমনকে কোণঠাসা করে রাখত সেসব বলতে গেলে পিয়াস নিজেই খুশি হয়ে যায়, আর প্রিয়াও খুশি মনে সেসব উপভোগ করে। বিকালে তৈরি হওয়ার সময় ঘরের ভেতর যেন এক ঘূর্ণিঝড় চলে যায়। দুজনে মিলে কত শত কাহিনী করে, তারপর প্রিয়া শাড়ি পরে। এই শাড়ি পরাকে প্রিয়ার কাছে ঝামেলা ছাড়া আর কিছুই মনে হয়নি, তবে পিয়াস চেয়েছে বলে সেটা মেনে নিতে বাধ্য হয়েছে। তারপর বিকালে পিয়াস তাকে নিয়ে বেরিয়ে পড়ে। ক্যান্টনমেন্টের ভেতরে এখনও কোথাও প্রিয়ার যাওয়া হয়নি। প্রিয়া সেসব দেখতে চাইলে পিয়াস বলে, আগে চলো বাহির থেকে ঘুরে আসি, তারপর ভেতরের সব তোমায় এক ঝলক ঘুরিয়ে নিব। বউ নিয়ে ঘোরাঘুরি অবস্থায় পরিচিত কেউ দেখে ফেললে লজ্জায় পড়তে হবে। এ হো ঢং, মনে হয় আর মানুষের বউ নেই। বাহরে, তাদের তো আমার বউয়ের মতো এত বাচ্চা বউ নেই। চলো তাড়াতাড়ি, সময় থাকতে থাকতে সূর্যাস্ত দেখে আসি। বিকালের সোনালি আলো ধীরে ধীরে নরম হয়ে আসছে। আকাশে কমলা লাল রং মিশে এক অদ্ভুত শান্তি ছড়িয়ে দিয়েছে। গাড়িটা শহরের একটু নিরিবিলি দিক দিয়ে এগিয়ে যায়। প্রিয়া জানালার পাশে বসে বাইরে তাকিয়ে আছে। বাতাসে তার আঁচল উড়ছে, চুলগুলো এলোমেলো হয়ে গাল ছুঁয়ে যাচ্ছে। পিয়াস এক ঝলক তাকিয়ে আবার রাস্তার দিকে মন দেয়, কিন্তু চোখে সেই মৃদু হাসি লেগেই থাকে। হঠাৎই মৃদু স্বরে বলে ওঠে, এই অপরূপ দৃশ্যটা আমি চিরদিন দেখে যেতে চাই, অনেক মিস করব তোমায়। প্রিয়া শুনে বলে ওঠে, এমনভাবে বলছেন যেন আমি চলে যাচ্ছি কোথাও। এখন থেকে প্রতিদিন আমায় নিয়ে ঘুরতে বেরোবেন, তবেই না এই অপরূপ দৃশ্যটা উপভোগ করতে পারবেন। পিয়াসের কথার মানেটা প্রিয়া বুঝতে পারে না, তাই তো সে সহজেই হেসে নিজের উত্তর দিয়ে যায়। তবে পিয়াসের বুকটা ভারী হয়ে যায়। এক অজানা আশঙ্কায় তার বুকটা কেঁপে ওঠে, যেন মনে হচ্ছে আজকের পরে এমন দিন আর আসবে না। তাই শেষবারের মতো এমন দিনটা তার মন ভরে উপভোগ করা উচিত। গাড়িটা একটা খোলা জায়গায় থামে। সামনে বিস্তৃত নদী, তার ওপর ডুবে যাওয়া সূর্যের আলো, একদম নিস্তব্ধ শান্ত পরিবেশ। প্রিয়া নামতেই চারপাশে তাকিয়ে মুগ্ধ হয়ে যায়। ওয়াও, জায়গাটা কত সুন্দর! পিয়াস ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ায়। তোমার মতো সুন্দর না? প্রিয়া হেসে ওঠে। একটু আশেপাশে তাকিয়ে এসে লোকসংখ্যা কম দেখে প্রকৃতির উদ্দেশ্যে দুহাত মেলে ধরে। বাতাসে তার আঁচল উড়ছে, চুলগুলো এলোমেলো হয়ে গাল ছুঁয়ে যাচ্ছে। এমন মোহনীয় দৃশ্য দেখে পিয়াস থমকে তাকিয়ে থাকে। এই সামান্য কয়েকটা দিন পিয়াসের জীবনের বেস্ট সময় ছিল। প্রিয়ার উপস্থিতিতে তার কখনো একাকী ফিল হয়নি। মেয়েটাকে কিভাবে সে বলবে আবারও বাড়ি ফিরে যেতে? এমনিতেই সে যেতে চায় না। যখন জানবে তাকে আজ ঘুরতে নিয়ে আসার পেছনের একটাই কারণ, তাকে কালকেই বাড়ি ফিরে যেতে হবে, মেয়েটা পারবে তো মেনে নিতে? পিয়াস হঠাৎই খেয়াল করে দুহাত উঁচু করে মেলে ধরায় প্রিয়া কোমরের একপাশ থেকে তার খালি কোমর দেখা যাচ্ছে। প্রিয়া প্রকৃতির সাথে সময় কাটাচ্ছে, এটা যেন পিয়াসের পছন্দ হলো না। পিয়াস হঠাৎই তার পাশে দাঁড়িয়ে টুক করে কোমরে চিমটি নেড়ে বসে। প্রিয়া ব্যথা পেয়ে হাত নামিয়ে কোমরে রাখে। তেজ ভরা কণ্ঠে বলে, এটা কি করলেন? আমার জিনিস ঢেকে রাখলাম, নিজের দিকে কোনো খেয়াল থাকে না তোমার। আপনি আসলেই ভালো না, আর তুমি আসলেই অনেক ভালো। সম্পূর্ণ বিকাল প্রিয়াকে নিয়ে পিয়াস আশেপাশে কয়েকটা জায়গায় ঘুরে আসে। সন্ধ্যা হলে তাকে নিয়ে একটা ক্যাফেতে নাস্তা করিয়ে আনে, তারপর সোজা ক্যান্টনমেন্ট চলে আসে। রাতের বেলা বিভিন্ন আলোয় ভেতরটা আরও সুন্দর লাগছে। ক্যান্টনমেন্টের ভেতরে সম্ভাব্য কয়েকটা জায়গা প্রিয়াকে দেখিয়ে আনে। এটা ঘোরাঘুরির জায়গা নয়, তবে সবারই কৌতূহল থাকে ভেতরে কি আছে জানতে। তেমনি প্রিয়ারও কৌতূহল মেটাতে পিয়াস তাকে কয়েকটা জায়গা দেখিয়ে আনে। তারপর তাকে নিয়ে হাঁটতে হাঁটতে বাসার উদ্দেশ্যে রওনা হয়। প্রিয়ার হাত পিয়াসের হাতের মুঠোয় বন্দি। প্রিয়া আজ খুব খুশি। এই প্রথমবার সে স্বামীর সাথে ঘুরতে বেরিয়েছে। খুবই সুন্দর সময় কাটিয়েছে সে। তার খুশি মুখ দেখে পিয়াসের একটু খারাপ লাগে, তবুও এই আনন্দটা এখনই সে মাটি করে না। প্রিয়াকে নিয়ে বাসায় ফেরার পথে কত শত কথা বলে তারা।
বাহিরে থাকাকালীন প্রিয়াকে ফুল কিনে দিয়েছিল পিয়াস, সেটা চুলে খোপা করে গুজে রেখেছে প্রিয়া। ঘুরতে গিয়ে অনেক ছবি তুলেছে প্রিয়া, সেখানে একজন লোককে দিয়ে নিজেদের জোড়া ছবিও তুলে নিয়েছে। প্রিয়ার শখ সে ছবিগুলো ল্যামিনেশন করে রেখে দিবে। ফোনের তো কোনো ঠিক নেই, যখন তখন নষ্ট বা হারিয়ে যেতে পারে। এটা তাদের প্রথম ঘুরতে আসার স্মৃতি, সব সাজিয়ে রাখবে সে। সারাদিন আনন্দ করে প্রিয়া বাসায় ফিরে ক্লান্ত হয়ে পড়ে, ফ্রেশ না হয়ে এসে শুয়ে পড়ে। কিছুক্ষণ তারা রেস্ট করে, তখন প্রিয়া সারাদিনের কাহিনী পুনরায় বলতে থাকে। পিয়াস চুপচাপ সব শুনে যায়। কিছুক্ষণ পর পিয়াস উঠে ফ্রেশ হয়ে এসে প্রিয়াকে ওয়াশরুমে পাঠায়। প্রিয়া ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে পিয়াস তার লাগেজ নিয়ে বসে আছে। সে অবাক হয়ে পাশে বসতেই পিয়াস বলে, তোমার ব্যাগটা গুছিয়ে রাখো, কালকে সকালে তোমার গাড়ি, কালকেই তুমি তোমার বাড়ি ফিরে যাবে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।